নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে দাম্পত্য কলহ একটা বড় সমস্যা। এমন অবস্থায় আপনার স্ত্রী আপনাকে না জানিয়ে দীর্ঘদিন আলাদা থাকছে কিংবা সেপারেটলি অন্য কারোর সাথে কিংবা বাপের বাড়িতে থাকছে। আপনি ডাকছেন তবুও বাড়ি ফিরে আসছে না এবং আপনার সাথে সংসার করার ইচ্ছে নেই এবং আপনাকে ভয় দেখাচ্ছে যে বিভিন্ন রকম মামলায় ফাঁসিয়ে দিতে পারে, 498 এর মামলা করতে পারে কিংবা মেইনটেন্যান্স চাইছে, টাকা চাইছে। এরকম সমস্যা খুব একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। তো এই সমস্যাকে কীভাবে আপনারা মোকাবিলা করতে পারেন এবং সঠিক সময়ে কি কি পদক্ষেপ আপনারা যদি নেন, সেটা আপনারা কোর্টে একটা পুরুষ হিসাবে নিজেকে ডিফেন্ড করতে পারবেন বা নিজেকে যে আমি ভুল করিনি, আমি অন্যায় করিনি, এটা কোর্টে আপনি প্রুভ করতে পারবেন। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। আলোচনাতে মেইনটেন্যান্স থেকে শুরু করে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এবং আইনের বিভিন্ন দিক এবং সেইগুলোকে আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবেন, ছোট ছোট টিপস আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা প্রথমেই শুরু করা যাক। তো এরকম যদি স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান, তো সেই ক্ষেত্রে সবথেকে প্রথম আপনি কি পদক্ষেপ নেবেন? ধরুন আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ, থাকা যাচ্ছে না বা তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। অনেকে বলবে যে ডিভোর্স দিয়ে দে, ছেড়ে দে, বিভিন্ন রকম কথা বলবে। কিন্তু আমি আপনাকে বলব একদম তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এইভাবে তাড়াহুড়ো করে যদি আপনারা হুট করে একটা ডিভোর্স কেস ফাইল করেন, তাতে বছরের পর বছর নষ্ট হবে এবং আপনাদের সময় এবং অর্থ দুটোই কিন্তু একসাথে নষ্ট হবে এবং মানসিক শান্তিও আপনাদের বিঘ্নিত হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা শুরু করুন। আপনাদের মনে প্রশ্ন আসবে যে কী প্রমাণ সংগ্রহ করবেন? ঝগড়া ঝামেলার প্রমাণ রাখুন। বাড়িতে সিসিটিভি বা হিডেন ক্যামেরা লাগান। এখানে আপনি একটা কথা বলে রাখি, হিডেন ক্যামেরা সবসময় প্রাইভেট প্লেসে লাগাবেন না, অর্থাৎ বেডরুমে অ্যাভয়েড করাই ভালো। কারণ বেডরুমে আপনি যদি হিডেন ক্যামেরা লাগান, সেটা অনেক ক্ষেত্রে কোর্টে অ্যাকসেপ্টেবল না, যেহেতু এটা প্রাইভেসি ম্যাটার। তো আপনি আপনার বাড়ির বারান্দা বা যেখানে কমন প্লেস, যেখানে খাওয়া হয়, রান্নাঘর, এমন জায়গায় লাগান যেখানে কমন জায়গা, এবং সেখানে আপনি হিডেন ক্যামেরার মাধ্যমে আপনি ফুটেজ সংগ্রহ করুন যে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা যদি করে থাকে, সেই সমস্ত প্রমাণগুলি আপনি রাখতে শুরু করুন। মোবাইলের ভিডিও করতে পারেন, অডিও রেকর্ড করতে পারেন, তবে নিজে চেষ্টা করবেন ভদ্রভাবে কথা বলা। নিজে কিন্তু যদি অভদ্রতা করেন, সেটা কিন্তু কোর্টে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বিপক্ষে যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো ফার্স্ট কাজ হচ্ছে প্রমাণ সংগ্রহ করা। এরপর আসবো নেক্সট স্টেপ। আপনার সঙ্গী ঝগড়া করে বা কোনো কারণে বাড়ি ছেড়ে চলে গেছে এবং আপনি বুঝতে পারছেন যে এটা আপনার বিপক্ষে যেতে চলেছে, তাহলে দেরি না করে আপনি আপনার থানাতে, লোকাল যে থানা আছে সেখানে গিয়ে একটা জেনারেল ডায়েরি করুন। অনেক সময় জেনারেল ডায়েরি অফিসাররা নিতে চায় না বা থানা থেকে নিতে চায় না। তো সেই ক্ষেত্রে যদি জিডি না নেয়, তাহলে লিখিত আবেদন জমা দিলে আপনাদেরকে থানা থেকে একটা রিসিভ কপি দিয়ে দেবে স্ট্যাম্প মেরে। ওটাও কিন্তু আপনার কাজে লাগবে। কী হিসাবে? যে আপনি আপনার স্ত্রী কোন ডেটে কখন বাড়ি ছাড়লো সেটা আপনি থানাতে জানিয়ে রাখলেন এবং রিসিভ কপিটা দিয়ে রাখলেন, যেটা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। যদি রিসিভ কপিও আপনি না নিতে পারেন, তাহলে অ্যাটলিস্ট থানাতে একটা, থানার যে ইমেল আইডি থাকে, প্রত্যেক থানার একটা ইমেল আইডি আছে, তো সেই ইমেল আইডিতে আপনি মেল করে দিন নিজের ঘটনা লিখে যে আমার স্ত্রী অমুক অমুক কারণে, কিছু কারণ না জানিয়ে হঠাৎ করে আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে এবং আমি বুঝতে পারছি না কোথায় গেছে কিংবা কি কোথায় আছে, এরকম বলে আপনি একটা মেল করে দিন। তারপর কি করবেন? তারপর আপনি আপনার ওয়াইফের ফ্যামিলিকে কন্ট্যাক্ট করুন, তাদেরকে জানান এবং তাদের কল রেকর্ডিং করুন। কল রেকর্ডিং করলে আপনি এটা জানাতে পারবেন যে আপনি ফোন করেছিলেন আপনার বাড়িতে আপনার শ্বশুরমশাইকে বা কাউকে, তিনি কি উত্তর দিয়েছেন, সেই সব জিনিসগুলো আপনি কল রেকর্ড করুন এবং সম্ভব যদি হয় আপনি জানিয়ে কল রেকর্ড করুন যে আমি কল রেকর্ড করছি, এভাবে জানিয়ে কল রেকর্ড করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা প্রাইভেসি ম্যাটার থাকে, জানিয়ে করাটাই ভালো। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন কিংবা এসএমএস বা স্পিড পোস্টে চিঠি পাঠাতে পারেন শ্বশুরবাড়িতে, যে খোঁজ নেওয়ার জন্য যে আপনি কোথায়, মানে আমার স্ত্রী শ্বশুরবাড়িতে আছে কিনা বা যদি থাকে কেন গেছে, কী কারণ, এইসব জানিয়ে আপনি চিঠিও দিতে পারেন। এইসব চিঠি, এসএমএস, হোয়াটসঅ্যাপ কিংবা কল রেকর্ডিং, এইগুলো কিন্তু আপনার প্রুফ হিসাবে পরবর্তীকালে কাজে লাগবে। নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে এমনভাবে নিজেকে পোর্ট্রে করতে হবে যে আপনি আপনার সঙ্গীকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন বারে বারে।
তো এটা কি করবেন, এই ফিরিয়ে আনার চেষ্টা করতে গেলে আপনি চিঠি লিখতে পারেন। চিঠি কিভাবে লিখবেন? হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 9 এর অধীনে আপনার নিজের ওয়াইফকে ফিরিয়ে আনার জন্য আপনি চিঠি লিখতে পারেন। সেখানে আপনি ভালো ভালো কথা বলে ভালোভাবে যে, প্রিয়তমা তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, আমি চাই তুমি ফিরে এসো, আমার ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি লিখে আপনি চিঠি পোস্ট করুন। এবং সেই চিঠিটা আপনি 2 বার বা 3 বার পোস্ট করে পাঠাতে পারেন। ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন 15 দিন 20 দিন ছাড়া একটা করে চিঠি দিন। যাতে করে, এবং চিঠিতে আপনি এভাবে লিখুন যে, মানে এমনভাবেই চিঠিটা লিখুন যেটা আপনি পরবর্তীকালে কোর্টে বোঝাতে পারবেন যে আমি ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমার স্ত্রীকে। এটা কিন্তু আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে যখন আপনি কেস করবেন বা আপনি কেসে জড়াবেন। আপনার কিন্তু আপনার ধারণা নেই, এটা আপনার অনেক কাজে লাগবে। তো সঙ্গীকে ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য আপনাকে যে চিঠি লেখা, এই চিঠি লেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই চিঠিটা আপনি যখন পাঠাবেন, এটাকে রেজিস্ট্রি চিঠি বলে, বা আপনি পোস্ট অফিস থেকে যখন চিঠি পাঠাবেন, একটা অ্যাকনোলেজমেন্ট দেবে, একটা রিসিপ্ট দেবে। তো সেই রিসিপ্টটা আপনি আপনার কাছে রাখবেন প্রমাণস্বরূপ যে আমি চিঠি পাঠিয়েছিলাম। তো চিঠির উত্তরেও ওখান থেকে বিপক্ষ থেকে অন্যরকম রিপ্লাই আসতে পারে। আসলেও অসুবিধা নেই। আপনার পক্ষ থেকে আপনি চেষ্টা করছেন, আপনাকে এটা দেখাতে হবে। তারপর কিন্তু আপনি লিগ্যাল নোটিশ পাঠান। যদি আপনার চিঠিতে কাজ না হয়, তাহলে আপনার উকিলবাবুর সাথে আপনি কথা বলুন। কথা বলে একটা লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ যখন কাউকে পাঠানো হয়, তো 15 দিনের মধ্যে সেটাকে পারফরম্যান্স করার একটা নিয়ম আছে। ঠিক আছে? এটা হচ্ছে 15 দিনের মধ্যে যদি ফিরে না আসে, তাহলে কিন্তু আপনি কনজুগাল রাইটসে কেস করতে পারবেন। এবার আপনি কেসে যাওয়ার জন্য মোটামুটি প্রমাণ সংগ্রহ থেকে শুরু করে একটা রেডি জায়গায় আপনি আসতে পারবেন লিগ্যাল নোটিশ পাঠানোর পর। 15 দিন কেটে যাবে লিগ্যাল নোটিশ পাঠানোর। তারপর আপনি ফ্যামিলি কোর্টে যান, এবং নোটিশে যদি কাজ না হয় লিগ্যাল নোটিশে, তখন আপনি ফ্যামিলি কোর্টে গিয়ে সেকশন 9 এ কেস করুন। কেস করে ডিক্রি পেলে, সঙ্গী যদি ফিরে না এলে, তখন আপনি ডিভোর্স গ্রাউন্ডে যেতে পারেন। বুঝতে পারলেন? তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস আপনার অধিকার। তো আপনি সেকশন 9 এ এটার জন্য কেস করতে পারেন। এবং যদি আপনি ডিক্রি পেয়ে গেলেন যে আপনার স্ত্রীকে ফিরে আসার কথা কোর্ট থেকে জানানো হলো, তারপরেও যদি আপনার সঙ্গী ফিরে না আসে, তখন আপনি ডিভোর্সের যে, এটা একটা ডিভোর্সের গ্রাউন্ড হবে। এই গ্রাউন্ডে কিন্তু আপনি ডিভোর্স করতে পারবেন, এবং এটা একটা স্ট্রং গ্রাউন্ড হিসাবে বিবেচিত হবে। তবে এই সমস্ত প্রসেসগুলো মানে ধীরে ধীরে করুন। খুব দ্রুততার সাথে করলে কিন্তু সমস্যা আছে। আপনি যদি ধীরে ধীরে করেন, 3-4 মাস সময় নিয়ে এই কাজগুলো করেন, প্রথমে জিডিটা ফার্স্টেই করে দিতে হবে স্ত্রী চলে যাওয়ার পর। তারপরে চিঠি পাঠানো, মেসেজ করা হোয়াটসঅ্যাপে, কিংবা ধরুন হোয়াটসঅ্যাপে যদি ব্লক থাকে, তাহলে আপনি মোবাইলে যে এসএমএস আছে, এসএমএস পাঠান। তো এইগুলো করতে থাকলে এইগুলো কিন্তু আপনার প্রুফ হিসাবে কালেক্ট হতে থাকবে। ঠিক আছে? যদি আপনি তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু সমস্যা। একটু যদি দেরি করেন, তাহলে আপনার সঙ্গীও একটু দেরি করে 498 এর মামলা আপনার বিরুদ্ধে করতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্সের যে মামলাটা, খুব যেটা সাধারণ একটা মামলা, সেটা করতে পারে। কিন্তু এটা খুব ভয়ঙ্কর মামলাও বটে। তবে যদি দেরি করে আপনার স্ত্রী এই মামলাটা, ধরুন আপনার স্ত্রী চলে গেছে অনেকদিন, আপনি জিডি করে জানিয়ে রেখেছেন থানায়। তারপরে দেখা গেল যে 1 মাস বা 2 মাস পরে আপনার স্ত্রী আপনার এগেইনস্টে 498 এর মামলা করলো। তখন ওই মামলাটা কোর্টে গিয়ে প্রুভ করা কিন্তু আপনার স্ত্রীর পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। অনেক কঠিন হয়ে যাবে। তিনি কিছুতেই এটা প্রুভ করতে গেলে অনেক, মানে কেসটা আল্টিমেটলি দুর্বল হয়ে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সময় নিয়ে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। এরপরে যখন আপনি মোটামুটি এই সমস্ত স্টেপগুলো কভার করে যাচ্ছেন, এরপরে আপনি ডিভোর্স ফাইল করার জন্য মোটামুটি প্রস্তুত। তো ডিভোর্স ফাইল কখন করবেন? তো সবথেকে বেস্ট হয় 2 বছরের কম সময় ছেড়ে যদি থাকে, যদি আপনার স্ত্রী আপনার থেকে 2 বছরের মতো ছেড়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিভোর্স ফাইল করতে পারবেন না। অর্থাৎ 2 বছরের কম সময় হলে আপনি ডিভোর্স ফাইল করবেন না। যদি মেইনটেন্যান্স অর্ডার না হলে তাড়াহুড়ো একদমই করার দরকার নেই। যদি আপনার স্ত্রী আপনার থেকে খোরপোশ দাবি করতে থাকে, সেই ক্ষেত্রে আপনার একটা গ্রাউন্ড আছে। আদারওয়াইজ 2 বছর না হলে ডিভোর্স ফাইল না করাই ভালো। কখন ডিভোর্স ফাইলস করতে পারেন? এখন আমি বলব যে কখন আপনাদের ডিভোর্স ফাইল করা উচিত। যদি আপনার স্ত্রী 2 বছরের বেশি সময় আপনাকে ছেড়ে রয়েছে, আপনার কাছে জিডি রয়েছে, আপনার কাছে চিঠি রয়েছে, নোটিশের বিভিন্ন প্রমাণগুলো রয়েছে, এই সব নিয়ে সেকশন 13 এ ডিভোর্স ফাইল করুন। এটা হচ্ছে 2 বছর পরে।
আর যদি এমন হয় যে আপনার সঙ্গী আপনাকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িত আছে বা যৌন সম্পর্কে লিপ্ত আছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডাল্ট্রি গ্রাউন্ডে ডিভোর্স চাইতে পারেন। তখন আপনাকে 2 বছর অপেক্ষা করার প্রয়োজন পড়ে না, আপনি খুব তাড়াতাড়ি ডিভোর্স ফাইল করতে পারেন। তো আপনার স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে কোনো সম্পর্কে লিপ্ত থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডাল্ট্রি গ্রাউন্ডে ডিভোর্স চাইতে গেলে কিছু প্রমাণ আপনার কাছে থাকতে হবে। যেমন আপনার স্ত্রী ওই ব্যক্তির সাথে কথা বলেছে এরকম কোনো ভিডিও রেকর্ডিং, এরকম কোনো আপনার স্ত্রীর সাথে পরপুরুষের কোনো বিশেষ মুহূর্তের ছবি কিংবা হোটেলের কোনো রেকর্ড, একসাথে হোটেলে যাওয়ার যে রেকর্ড হয়, রেকর্ডের বুক থাকে প্রত্যেকটা হোটেলে, সেই রেকর্ডে যদি এরকম কিছু সিগনেচার থাকে বা ডকুমেন্ট থাকে, তো সেই সব জিনিসগুলো কিন্তু প্রুফ হিসাবে কাজ করবে যে আপনার স্ত্রী অ্যাডাল্ট্রিতে যুক্ত, এবং সেই গ্রাউন্ডে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। তো পরামর্শ হচ্ছে এটা, অবশ্যই কোনো উকিল বাবুর সাথে কথা বলুন, ঠিক আছে? তাহলে তাড়াহুড়ো করে যদি আপনি কেস ফাইল করেন, তাহলে আপনার কেস 5 বছর 6 বছর ধরে চলবে এবং টাকা এবং সময় নষ্ট হবে, এবং আপনি আদতে যে বেনিফিটটা পাওয়ার দরকার সেটা আপনি কিন্তু পাবেন না। এরপর সাধারণত যে ঘটনাটা ঘটে, যখনই আপনি আপনার স্ত্রীর এগেনস্টে ডিভোর্স ফাইল করবেন, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ডিভোর্স ফাইল করার আগেও বা পরেও তিনি কিন্তু মেনটেন্যান্স চাইতে পারে যে খোরপোশের দাবি করতে পারে, যেটা বাংলা কথায় বলে। যখন স্ত্রী যখন স্বামীর থেকে আলাদা থাকে এবং সে স্বামীর নামে 498 এর মামলা করে, 498 এর মামলা করার পরে কিন্তু সে মেনটেন্যান্স ফাইল করে। মেনটেন্যান্স ফাইল করে কি বলবে যে আমাকে এই টাকা দাও, আমি তাহলে আমার সংসার, আমি তার নিজের ভরণ পোষণের জন্য এই টাকা দরকার, তো স্বামী হিসাবে কিন্তু আপনাকে ওই টাকা দিতে হবে। তো এই মেনটেন্যান্সের কেস যখন কোর্টে যাবে, তখন কিন্তু আপনার এই যে পুরনো যে কাজগুলো আপনি করে রেখেছেন, যে জিডি, যে চিঠি, যে নোটিশ, এছাড়াও আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন একটা দুটো গিফটও পাঠাতে। যে কোনো টাকার অল্প মূল্যের ব্যাপার না, গিফট একটা ইমোশন, তো আপনি গিফটও পাঠাতে পারেন। সেই গিফটের অনলাইনের রিসিপ্ট, ঠিক আছে? জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে ভালো ভালো কথা বলে মেসেজ, এসএমএস পাঠানো, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আপনি রেকর্ড হিসাবে যদি রাখেন, এইগুলো সবথেকে বেশি আপনার কাজ করবে মেনটেন্যান্সের মামলাতে। তো আপনার এই কাজগুলো প্রমাণ করবে যে আপনি একজন দায়িত্ববান হাসব্যান্ড। তো সেই ক্ষেত্রে কি হবে, কোর্টে যে মেনটেন্যান্সের মামলা হবে, মেনটেন্যান্সের মামলাতে আপনার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক কম হতে পারে। অর্থাৎ কোর্ট আপনাকে অল্প টাকা দেওয়ার রায় দিতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার, এবং এমনকি কোর্ট মনে করলে প্রত্যাখ্যান পর্যন্ত করতে পারে। তো সাধারণত প্রত্যাখ্যান করে না, মেনটেন্যান্স একটা দিতেই হয়, কিন্তু সেই মেনটেন্যান্সের মানির অ্যামাউন্টটা কিন্তু আপনার অনেক ফেভারে থাকবে, আপনাকে কম মেনটেন্যান্স দিতে হবে। তো আমি এখানে বলবো অবশ্যই উকিল বাবুর পরামর্শ নিন এবং আইনের সহায়তা নিয়েই পরবর্তী পদক্ষেপে যান। কারোর কথা শুনে ভুল পদক্ষেপ করলে কিন্তু আপনার সময় এবং অর্থ দুটোই কিন্তু পণ্ড হতে পারে। আপনার কাজ কিন্তু অরিজিনালি আপনি আউটপুট কিন্তু পাবেন না। বন্ধুরা, দাম্পত্য কলহ অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, পরিবারের সঙ্গে কথা বলুন। এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ এই তথ্য কারোর জীবনে অনেক বড় পরিবর্তন বা পার্থক্য আনতে পারে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে নতুন কোনো আইনি বিষয় নিয়ে আবার আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।